কয়েকটি বিশেষ ঘোষণা অনুগ্রহ করে মন দিয়ে ঘোষণাগুলি শুনবেন। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মারণ ভাইরাস কোভিড-19 বিরুদ্ধে জয়লাভ করতে অতি অবশ্যই সরকারি নিয়ম বিধি মেনে চলুন। যে সমস্ত বাসের কবিতে আমাদের যাত্রা দলের মাইকের হর্নগুলি বাঁধা আছে সেগুলো থেকেও হেলান দিয়ে বলবেন না কিংবা এদিক ওদিক ঘোরাবেন না। তাতে যাত্রাপালা আপনাদের শুনতে ও আমাদের শোনাতে উভয় পক্ষেরই অসুবিধা হতে পারে। সাজঘর থেকে মঞ্চে যাওয়ার রাস্তায় দয়া করে কেউ দাঁড়াবেন না। যাত্রার প্রয়োজনে মঞ্চের আলো কখনো জ্বলবে কখনো নিভবে, তার জন্য মঞ্চের উপর কেউ টর্চ কিংবা লেজার লাইটের আলো ব্যবহার করবেন না। যাত্রাপালার সমস্ত চরিত্র কাল্পনিক। যদি কারো বাস্তব জীবনের সাথে চরিত্রের মিল খুঁজে পান দয়া করে বিরূপ হবেন না। অনুযায়ী প্রতিষ্ঠিত দেবস্মিতা প্রযোজিত আশিস প্রামাণিক নিবেদিত নন্দন স্বপ্না পরিকল্পিত আজকের যাত্রাপালা বাবু গো আমি কলঙ্কিনী নই। রচনা সুকুমার রায়, निर्देशना कृष्ण कुमार, संपादना तरुण सामंत, मुख्यमंत्री नित्यानंद हालदार, गौतम प्रधान, दुलाल गिरी और बादल कुमार। आलो सैकत इलेक्ट्रिक नियंत्रणे मास्टर हरिपद ध्वनि बी बैनर्जी एंड ब्रादार्स नियंत्रणे मास्टर लाल सुर प्रचलित नृत्य प्रयास मास्टर जॉनी दल परिचालक अमर सामंत दल मैनेजर देवाशीष बाबू और श्यापन बेरा प्रधान उपदेष्टा तपन मंडल और श्यामापद मान्ना सर्वाधिनायक अजय केश श्रेष्ठांशे যাত্রার গ্রিনগার্ল স্বপ্ন সুন্দরী নায়িকা ঔষধী বলিষ্ঠ নট প্রদীপ কুমার বিশেষ চরিত্রে দেব কুমার রূপসী কন্যা মিস মিঠু বর্ষিয়ান অভিনেতা দেবাশিস বাবু ভাস্কর কুমার মিতা ভট্টাচার্য মিস নীলাঞ্জনা স্বপন কুমার তাপস বাবু এবং সবার প্রিয় সুপার গায়ক নায়ক কুমার অরণ্য পরিবেশনায় জননী যোগমায়া ও বাবা লোকনাথ দেবের আশীর্বাদ ধন্য পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের অন্তর্ভুক্ত প্রথম সারির যাত্রা দল লোকশিক্ষার ধারক বাহক নবরঞ্জন অপেরা শুরু করলাম। চিত্র মঞ্চ দূরদর্শন থাকা অপ্রতিদ্বন্দ্বী গ্ল্যামার কুইন গায়িকা নায়িকা সপ্তপর্ণা পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি জগতের সম্মানপ্রাপ্ত যাত্রার সুপারস্টার এই মুহূর্তের সেরা গায়ক নায়ক জয়ন্ত কুমার এবং যাত্রার বর্তমান আধুনিক ক্লাসিক্যাল খলনায়ক কুমার রানা অভিনীত 1428 খ্রিস্টাব্দের সর্বশ্রেষ্ঠ সারা জাগানো অশ্রু সজল বাস্তব ধর্মী হাইটেক সামাজিক যাত্রাপালা বাবু গো আমি কলঙ্কিনী নই। বাবু গো আমি কলঙ্কিনী নই। বাবু গো আমি কলঙ্কিনী নই। সবাই একটু সহযোগিতা করুন। ওই সঙ্গে একটু ইউনিটি খারাপ আছে, সবাই একটু সহযোগিতা করুন। সাধারণ মানুষের মধ্যে টুপি করিয়ে বর্তমানে কালো টাকার ব্যবসা করতে গেলে প্রশাসন থেকে সেলিব্রিটি সবাইকে আমার হাতের মুঠোয় রাখতে হবে।
এলাকার সামান্য ব্যবসায়ী থেকে বর্তমানে এই হীরাপুরের যুবনেতা বিলাস বর্মন সামনে ইলেকশন। এই ইলেকশনের প্রার্থী হিসেবে দল হয়েছি। মন্ত্রী আমাকে হতেই হবে। কিন্তু আমার জীবনের এখন সবথেকে বড় টেনশন আমার ভিতরে রয়েছে রানী ওই অগ্নিমিত্রকে নিয়ে। আমি তোকে বিয়ে করে সংসার যাবো বলে আমার প্রশাসনকে ট্যাংরা করে বাবা মার সঙ্গে কথা বলতে পাঠিয়ে দিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে আমি ওয়েট করছি। ভালো যদি ওরা রাজি হয়ে যায় তাহলে কালীঘাটের কালী মন্দিরে গিয়ে আমি জব্বর করে মায়ের পুজো দেবো, জব্বর করে। পুজো রে মা, তুই তুমি স্যার আমাকে মা বলে ডাকলে কেন? আরে দূর, তোকে আমি কেন মা বলতে যাবো রে? আসলে কি হয়েছে জানিস তো, কদিন ধরে ভীষণ টেনশনের মধ্যে আছি, তাই সবকিছুর মধ্যেই মৃত্যু। তার মানে ওই অগ্নিমিত্রার কথা বলছিস, তাই তো? অনেক দিনের মেয়ে হলো আমাকে নিজের পরের মতো ভালোবাসে, তারপরে সব কথা খুলে বলে। সেই জন্যই তো আমি তোকে বলি রে দিনু, আমার মনের কথাগুলো মিথ্যাকে বলে পটিয়ে ফেল। আরে বাবা, সেও রাজধানী হয়ে যাবে, তুইও কিছু টাকা পয়সা বকছিস পাবি। এই হারামজাদি, তুই একদিন এসব কথা বলিস কেন রে? ওই শালী অগ্নিমিত্রায় বিলাস বর্মনকে চেনে না। ওর বাপের ভাগ্য ভালো, তোমাদের ভাগ্য ভালো না। ওর চন্দ্রপুরের ভাগ্য ভালো, যেমন সেদিকে আমি ব্যবসা নিয়ে। এই কেন মাঝে কথা বল দিয়ে বলতো, ওর বাবা মা কি বললো? আমার সঙ্গে বিয়ে দিতে রাজি হলো তো? রাজি কি বলছেন বাবা? তোমার মতো ফেলে উঠলো, ওর তোর বাড়ি দেখানো। তোমার টাইম গেল কাজী, তুই একা বসিয়ে দেয়নি তো দেন দাদা। ওকে কথা দেখে ওকে চোখে না। এই দেখো চোখে গিয়ে একেবারে চুপ খেয়ে গেল। এই হারামজাদা, তুই আমার একেবারে ফিনিশ করে দিছিস তো? না, কত ফালতু বলেন নয়। আমি তো জানি ওদের ফিনিশ করে দিলে তোমার দিলে সাতটা হোক ফিনিশ হয়ে যাবে। আমার দাদা সারা তোমাদের বাড়ি ভাগাভাগি আছে, তোমাদের মতো নেমে চলো গিয়ে কার সঙ্গে দেখা করি। এই কেন্দ্রা শুনে কি বললো রে? 10 মিনিটের মধ্যে দেখা করছি। তাহলে দেখা করবে না বলে আকাশের সঙ্গে নক্ষত্রের যোগাযোগ কেউ কখনো আটকাতে পারে না। আমি হলাম এই হীরাপুরের যুবনেতা বিলাস বর্মন। আমার সঙ্গে বেদরবাই করলে রেশনের মাল, খরাবন্যা ত্রাণ, ত্রিপল কিচ্ছু দেবো না। একদম ফ্যামিলি সূত্র সব কটাকে চেপে মারবো। গায়ের জোর, টাকার জোর, সেই জন্য তুমি রাতারাতি নেতা বলতে পারো, কিন্তু ইচ্ছা করলে একটা মেয়ে মনের মানুষ হতে পারবা কোনোদিন না। হারামজাদি, কি বলে গেল সবই? এইসব কয়েকদিন পরে বললেও চলবে। এখন এই অগ্নিমিত্রের বাবা মা আমার সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ার জন্য কথাবার্তা বলতে আসছে। আর এখন যদি ঝিনুকের সঙ্গে আমার পশ্চিম থেকে দেখে ফেলে কি ভাববে বলতো? শালা ভাবছি আপনি আমাদের এলাকার জনপ্রিয় নেতা হল, এই অদম বিশ্বনাথ ভট্টাচার্যের বাড়িতে পায়ের ধুলো না দিয়ে একা একা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আমিও নেতা মানুষ, লীগের মানুষ, সারা বছর বাইরে ঘুরে বেড়ানো আমার কাজ, তাই বাইরে থাকতে আমার বিশেষ কিছু অসুবিধা হচ্ছে না। আমার ব্যাপারটা কবে কাকা বাবু শান্তি মানে? হ্যাঁ বাবা, ওই অশান্তির বিয়ে কখনো কাউকে সুখী করতে পারে না। জীবন সঙ্গী করবো কি করেছি তাকে ভাবতে হবে নিজের বোন। আর কি মনে করেছে একেবারে বাজারে মিষ্টি আম কিনতে গিয়ে কিনে আনবো পোয়া আমরা। You just shut up.
কাকাবাবু, কাকিমা, দেখুন আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন। আমার সঙ্গে আপনাদের মেয়ে অগ্নিমিত্রার বিয়ে দিলে মেয়েটা সুখী হবে। তাছাড়া আপনাদের ছেলে পুকুন ওর একটা চাকরির ব্যবস্থা আমি করে দেবো। হ্যাঁ, বলুন বলুন। আমার মেয়েটা অগ্নিমিত্রা, মানে আগুনের সাথে মিতালি যায়, সুতরাং ওই সুখ দুঃখ কিছু ভয় পায় না। আর ছেলের কথা বলছি তো, ওর একটা চাকরি ইন্টারভিউ কলেজে। আমার মেয়ে তো আশাবাদী, চাকরিটা হয়ে যাবে। চাকরিটা হবে না। যতদিন এই হীরাপুরে আমি যুব নেতা হয়ে থাকবো, আপনাদের ছেলের চাকরি যেমন কোনদিন হবে না, তেমনি আপনাদের মেয়েকে আমি কোনদিন সুখী হতে দেবো না। এখানেই আপনার মেয়ের বিয়ে দিন না কেন, আমি ওকে শান্তি পেতে দেবো না। আর এই যুব নেতা বিলাস বর্মন আপনাদের জীবনটাকে কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে একদম ছাই করে দেবে। আপনারা কুল বিলাস, কুল, 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 কুল। আর বাবা তুমি বলে যুব নেতা, সহজে মাথা গরম করতে চলবে না। আর বাবা বিয়েটার ব্যাপার তো ঠান্ডা মাথায় বিয়ে, বাবা মার সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ কাকাবাবু, কাকিমা, আমি কুল ব্রেনে একটা কথা বলতে চাই। এখন বাড়িতে গিয়ে মেয়েকে ভালো করে বুঝিয়ে বলুন, দেখুন সে কি চা, দুঃখের জমাট বাঁধা অন্ধকার নাকি আশার আলো। এবার তাহলে আপনার দুজন ভাবতে থাকুন। না আমি আজকে চলি। কেমন করে ফালা ফালা করতে হয় তাই এই জীবনে বিলাস বর্মনের ভালোভাবে জানা আছে। আমার সঙ্গে প্রবঞ্চনা করার যোগ্য জবাব আমি দেব ডক্টর দীপেন ভদ্র তার স্ত্রী অগ্নিমিত্রাকে। আমি যারা করোনা ভাইরাসের থেকেও মারাত্মক মাল, ওদের জীবনে আমি সুখ হয়ে ঢুকবো আর ফল হয়ে বেরোবো। ওদের ওই শান্তির সংসারে আমি জ্বালবো শান্তির আগুন। বাচ্চাকে শুধু আমার পেছনে আচরা বাদ দেয়নি, আমার বোন চৈতালির সঙ্গে প্রেম করে তাকে ঠকিয়ে দিল। এখন আমার এই পরাজিত মুখটা না পারছি নিজে আয়নায় দেখতে, না পারছি আমার একমাত্র আদরের বউর ওই চৈতালিকে দেখাতে। আমি বলছি দাদা, তোমার এই মুখ তুমি কাউকে দেখাতে পারবে না। চৈতালি? হ্যাঁ, চৈতালি। চৈতালি বাড়ি ধরে বলতে পারে তোমার আগে কিন্তু সেই ব্যাপার নেই, সেই ক্ষমতা নেই, সেই বল নেই। তাই আমি বলছি সামনের ইলেকশনে তুমি হারবেই। বলিস না, বলিস না রে বোন, বলিস না, ওই কথাটা একদম বলিস না রে। তোর এই দাদাকে তুই আজ পর্যন্ত চিনতে পারিস নি রে বোন। পরাজয়ের গ্লানি গায়ে মাথার জন্য যুব নেতা বিলাস বর্মনের জন্ম হয়নি রে চৈতালি। যদি এই সমাজের কেউ ভেবে থাকে বিলাস বর্মনকে হারিয়ে দিয়েছে, আমি বলছি সেই সমাজ এই হেরে বসে আছে। তোমার কথা মানে তুমি ভালো বোঝো দাদা, তবে তোমার কথা শুনে ওই ইডিয়ে ডাক্তার ডিপিনের সাথে প্রেম করতে গিয়ে দেশ শিক্ষা আমার হয়েছে। তাই আমি বলছি তোমার কথা মতো আমি কোনো জিনিসের সাথে প্রেম করবো না। বরং আগে যদি ভালোবাসতাম তোমার প্রেম ওই তোমাকে আমি ভালোবাসতাম। শোনা বল, লক্ষ্মী বল, মিষ্টি বল, এত মাথা গরম করছে। তুই যে একটা করে প্রেম করে বেড়াস, প্রেম প্রেম খেলাটা খেলিস, আমি তো কোনো বাধা দিয়েছি দিব না কোনোদিন। তাহলে আমাকে দিয়ে যাও। বিয়ে বিয়ে করে পাগল হয়ে উঠছিস কেন? আগে তুই একটু নর্মাল পজিশনে আয়, তারপর আমাকে দেখো পাগল মনে হচ্ছে। আমি তো কেন পাগল ভাবতে যাবো? আসলে জানিস তো বোন, এই সময় মানে কাউকে ভালোবেসে কোনো কিছু প্রত্যাশা করে কেউ যদি প্রবঞ্চিত হয়, তাহলে মনে একটু আঘাত লাগাটা স্বাভাবিক। আমার মনে ওসব আঘাত টাঘাত লাগে না দাদা। আমি যুব নেতা বিলাস বর্মনের বোন চৈতালি বলছি। আমার মনটা ওই কাদা মাটির মতো গেলা নয়। সাব্বাস বোন, সাব্বাস সাব্বাস, তাই তো চাই। তবে এই অপমানের কথাগুলো যেন মন থেকে মুখে ফেলিস না রে চৈতালি। তোর এই দাদা বিলাস বর্মন কিন্তু অপমান ভোলার পাত্র নয়। তাই তো হিসাবের পাটে গণিতের খাতায় আমি দিন রাত শুধু অঙ্ক কষে চলেছি। অঙ্ক নিয়েই হবে। আপনি কাজ ফিনিশ। হাই তন্ময়। আরে আমি তো এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমার তো পৃথিবীতে আশ্চর্য বলে কোনো কথা হয় না, যা দেখতে সবটা বাস্তব। ও তন্ময়, তুমি আমার উপরে এখনো অভিমান করে আছো। তাই আমাকে আপনি আপনি করে দিয়ে এনে দূরে সরিয়ে দিও। আমার মনে হয় ওই তন্ময় তোদের ঘরে নিয়ে গিয়ে একটু গল্প কর, তোর মনটা ফ্রি হবে। আর তাছাড়া সবসময় ওই ন্যাশনাল হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে
চলবে না, মাঝে মধ্যে প্র্যাকটিক্যাল কিছু করতে হবে। তারপর যেন কিছু সময় নষ্ট করিস না, ওর সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। তুমি আমার দাদার সাথে আমার পার্সোনাল কাছে ছিল, আমি তোমার জন্য ওয়েট করছি। আপনার কোন চৈতন্য হঠাৎ হঠাৎ কি বলছো তোর নয়, পৃথিবীতে হঠাৎ করে কোনো কথা হয় না। যা দেখছো সবটা ঠিক, সবটা সত্যি। এই যেমন দেখো আমার মুখের খাবারে অগ্নিমিত্র বললো যে কাজ আমি তোমাকে পাঠিয়েছিলাম সেটা তুমি সাকসেস করেছো। পরস্পরে সরল বিশ্বাস বলে যে লোকটা তার বছর বাড়ি সহ সামনে জমিটা আপনাকে দিতে লাগিয়েছিল। আর সকলে বাজার থেকে ফেরার পথে আমাদের লোকজন গোজালে দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করেছে। হেপি ঘটনা একেবারে একদম দারুণ কাজ করেছে, একেবারে উপযুক্ত কাজটাই করেছে। এইবার আমি দেখবো ওই পলাশপুরে আমার কারখানা করা যখন শুরুকে নয় ওই সরল বিশ্বাসের মেয়েটা বাবা খুন হয়ে গেছে শুনে কাঁদতে কাঁদতে রাস্তায় বেরিয়ে যায়। আর সেই সুযোগে আমাদের ওই ট্রেনরা ওর ঘরের ভিতর ঢুকে দলিলপত্র সব নিয়ে এসেছে। তার মানে তুমি দাঁড়িয়ে থেকে কাজটা লেট করেছো। আরে তোমার কাজের উপযুক্ত পুরস্কার তুমি তো পেয়ে যাবে, কিন্তু আমি ভাবছি কেউ এখন হচ্ছে না, কোথাও কোনো ঝামেলা হলো নাকি? দেখেন না আপনার সকল কাজে করার জন্য তোমার ফেলে সমস্ত পাবলিককে হটিয়ে দিয়ে সরল বিশ্বাসের বাড়ি করে এনেছি। এই এত দিনে তুই একটা কাজের মতো কাজ করেছিস। আরেকটা ভালো সরল বিশ্বাসের মেয়ে সেদিকে ছাড়া একদম এক্সিলেন্ট প্রেজেন্টেশন। কিন্তু আমি ভাবছি ওই সরল দেশকে বাড়িতে করে মেন রাস্তার গায়ে মানে একদম বাজারের কাছাকাছি সবসময় প্রচুর পরিমাণে লোকজন যাতায়াত করে। তবে এই গত পাবলিকের চোখে করে দুজন দূরদিনী কেমন করে আমি জানি এই মেয়েদের তুলে আনতে তোকে আমরা কখনো বলে দিতে হয় না। এইবার তো আমার বিরুদ্ধে সব প্রমাণ এইবার ওই সরল বিষয়ের পক্ষে থানায় গিয়ে আমার নামে রিপোর্ট লেখানো সম্ভব নয়। আর যদিও লেখালে ঘোড়ার কি মতো আমার কিচ্ছু হতো না, কারণ থানা পুলিশ আমার পকেটের মধ্যে ঢোকানো থাকে। হ্যাঁ কেন না মেয়েকে কোথায় রেখেছি রে? আমার চোখ তো পেলে রাখতে গেলে কেন রে হারাম দাদা? ওরে যা 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 মেয়েটাকে আমার গুম ঘরে নিয়ে যা। আমি দেখবো ওই গর্তের উপরে ফাঁকা জায়গাটা ওখানে রাখা কাজ কর। ওই মেয়েটাকে আমার ঘুম ঘরে রেখে তুই কাউন্টার থেকে একটা ওই 750 রয়্যাল থেকে বোতল তাই না তো বন্ধ 2 বছর করোনা লকডাউন, তারপর ঘরে ঘরে আকাশ বনে জল জমে কাজ করে পদের বন্ধ হাত কাজ সব তোকে কাজ কর। তুই টিচার কাহিনী হাত বদলে এখন বড় বড় অতি মহতের বিপাকে বলে বাংলা মোদি খাচ্ছে। হ্যাঁ তোর কাজের বক্সি আমার একটা অনুরোধ ছিল, একটা কেন তুমি 1000 কে অনুরোধ করবে। বলো আমি বলছিলাম ওই মেয়েটা সদ্য পিতৃহারা হয়েছিল, তাই এই মতো অবস্থায় তোর করতে অত্যাচারিত তন্ময় তুমি আমাকে ছোট ভাবলে কেমন করে বলতো না? আরে বাবা আমি তো যাচ্ছি ওই মেয়েটার ব্যথা তোর মনে সান্ত্বনার প্রলেপ দিতে, আর কেউ যাতে মেয়েটার উপর অমানবিক অত্যাচার করতে না পারে সেই ব্যবস্থাই করবে। হ্যালো ও মদন বাবু, হ্যাঁ বলুন শুনুন, এলাকার পাবলিক সবাই জানে কেন্দ্র হচ্ছে আমার লোক। কি বললেন আপনি? কেন্দ্র যখন সরল বিশ্বাসের বাড়িতে ঘটনাটা ঘটায় তখন এই ডক্টর দীপেন ভদ্র তার স্ত্রী অগ্নিমিত্রা সেটা দেখে ফেলেছে। থানাতে অভিযোগ করে পুলিশ অ্যাকশন নিতে বলেছে। না মদন বাবু টেনশন করবেন না, আমি থানাতে 1 লাখ টাকা পাঠিয়েছি বুঝলেন, কেসটা আপনি নিজেই সাহায্য দেবেন। ওকে বাই তাহলে কি হবে এসব নিয়ে তোমার একদম টেনশন করতে হবে, সব একাই আমি সামনে দেবো। তুমি যাও, আমার বোন চৈতালি অনেকক্ষণ তোমার জন্য তার রুমে ওয়েট করছে, তুমি গিয়ে তার সঙ্গে তোমার নিজের লাইফটা এনজয় করো।
ওদের পুত্রকের স্বপ্নকে আমি ভেঙে খান খান করে দেব। আমি আমার জীবনে সব সহ্য করতে পারি, কিন্তু আমার বিরুদ্ধে কেউ অভিযোগ করলে তো আমার মাথাটাই গরম হয়ে যায়। বিলাস, কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোল। মাথা গরম করে চলবে না বিলাস। একটার পর একটা পাপের ছিঁড়ি দিয়ে তোমাকে তোমার লক্ষ্য পৌঁছে হবে। তুমি আমার ফোনের রুমে গিয়ে পেয়ারাকে দিয়ে ড্রিঙ্কস আনিয়ে তোমার লাইফকে তুমি এনজয় করো, আর আমি গিয়ে দেখি ঘুম ভরে কি করছে আমার সোনা চিঠি। প্রজাপতি মনটা ইচ্ছা করে তাই চলে যায় শহর থেকে উড়ে, শহর থেকে উড়ে, শহর থেকে জানাচ্ছে সে খবর কি আমার কাছে আসবে না কাকা বাবু? তাহলে বিলাস আমাদের বৌমা অগ্নিমিত্রা। অগ্নিমিত্র আপনাদের বৌমা অগ্নিমিত্র সম্পর্কে আমার কাছে একটা প্রাচীন খবর আছে, আর সেই খবরটা দিবেন আর সুখের সামনে বলতে হবে। এটা ভেবে আমার সংকোচ বোধ হচ্ছে, কিন্তু না বললে নিজেকে তো অপরাধী বলে মনে হচ্ছে কাকা বাবু। আপনি বলুন বিলাস, তবে কি অগ্নিমিত্রা? হ্যাঁ ভাই, অগ্নিমিত্রা, তোমার বউ অগ্নিমিত্রা। বিয়ের আগে যে একটা সুদর্শন যুবকের সঙ্গে তার ফষ্টিনষ্টি ছিল, খবরটা তুমি জানো? কি বলছিল আপনি অগ্নিমিত্রা? হ্যাঁ ভাই, খবরটা কিন্তু একেবারে খাঁটি নির্ভেজাল খবর। না, এটা একেবারে ভুল খবর। হ্যাঁ, ভুল ভুল ভুল। পড়ার সময় এরকম একটু সম্পর্ক প্রায় সবার হয়ে থাকে, কিন্তু বিয়ের পর তার কেউ কোনোদিন মনে না ভাই। তাই যদি হবে, তোমার কথা যদি সত্যি হবে, তাহলে আমি কেন তোমাদের বাড়িতে বলে এসে নিজের মুখে চুনকালি মারতে বলতো? তাছাড়া আমার কাছে কিন্তু খবর আছে, ওরা কিন্তু একটু একটু এগুন জল কিন্তু বেশ অনেক দূর গড়িয়েছিল। অসম্ভব, এই কিছুতেই হতে পারে না। পারে ভাই পারে, এই পৃথিবীতে হতে পারে না বলে কোনো কথা নেই। তুমি কি জানো ওরা বিয়ের পিড়িতে বসার প্ল্যানিং করেছিল? হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো তোমার মতো একটা প্রতিষ্ঠিত ছেলের প্রস্তাবকে ওই মেয়েটা প্রথমে প্রত্যাখ্যান করেছিল। তারপর মোটা টাকার অভাবে ভয়ের চাবিটা আটকে যেতই। এবার বুঝতে পেরেছেন তো কাকা বাবু, আপনি শিল্পপতি মানুষ, আপনাকে তো ওই খাতা কলম দিয়ে বোঝাতে হবে না। যোগাযোগ কি বলছেন আন্টি? একদিন দেখবেন আপনাদের দেওয়া গয়না কাটি, ওই ডিপেনে ডাক্তারি করার টাকা পয়সা সব নিয়ে পাখি আপনার কোনো কথা আমি বিশ্বাস করি না। কারোর কথা বিশ্বাস করবি না। ডাক্তারি আমি সুখ্যাতি ছড়িয়েছিস কিনা? তোমার এই দাদা ডাক্তারি লাইনে সুখ্যাতি ছড়ালেও মেয়েদের মনের ব্যাপারে কিন্তু এখনো সেরকম অভিজ্ঞতা সঞ্চয় করতে পারিনি। তাছাড়া তোমাদের বাড়িতে তো আমি কখনো যুগনিত হয়ে আসি না, কারণ আপনাদের বাড়ির সঙ্গে আমার একটা ভালো সুসম্পর্ক আছে। তাই আপনাদের এই ভদ্রভবনের মান সম্মান পথে তুলে লঙ্ঘিত হবে, আমি কেমন করে মেনে নেব? তাই আপনাদের কোনো অগ্নিমিত্রার বিয়ের আগে যে ছেলেটার সঙ্গে সম্পর্ক ছিল, ওদের দুজনের একটা ডুয়েট ছবি আমি দেখাতে চাই। ছবি ছবি তবে কি জানেন তো, ছবি কয়েকদিন আগে তোলা। এই দেখুন, ছেলেটির নাম হচ্ছে শুভেন্দু ব্যানার্জি। এই ছবিটা আমি তোমার মোবাইলে হোয়াটসঅ্যাপ করছি ভাই, ঘরে গিয়ে বউটাকে দেখাও, বুঝলে? তারপর তার রিয়াকশন কি হয় এটা ডক্টর, সেটা তুমি ফলো করো। তারপর তো বিশ্বাস করা না করা সবটা তোমার ব্যাপার ভাই। এছাড়া তো আমার আর কিছু বলার নেই। ভালো করে ভাবো ভাবো, এবার তুমি কি করলে? আর তুমি যদি সিদ্ধান্ত নিতে না পারো, তাহলে সিদ্ধান্তটা আমাকেই নিতে হবে। শান্তি না অশান্তি এতে ভাবার কি আছে? সরাসরি জিজ্ঞাসা কর, পেট থেকে সত্যি কথা বার করতে হলে দরকার হলে বাঁকা রাস্তা নিবি, হয় এসবার না ওসবার, যা হোক একটা কিছু কর। আমি একটু কি করবো? কিচ্ছু করতে হবে না ভাই, তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি শুধু বউয়ের কাছ থেকে সত্যি কথাটা জেনে নিয়ে পেটের মধ্যে ঢুকিয়ে রাখ, আর বউটাকে বুঝিয়ে বলো যেন যখন তখন আমার পেছনে না লাগে। নাহলে আজ তো শুধু এইটুকু ঘাটলাম, এরপর আমি এমন ঘাটা
তোমার বাবা কেন, আমার মরা বাপটাও যদি আমার সামনে এসে বাধা হয়ে দাঁড়ায়, তাহলেও কিন্তু তোমার বউয়ের মৃত্যুকেও আটকাতে পারবে না, মনে থাকবে। থাকবে। শুধু তোমার একার মনে থাকলে চলবে না, দেবেন তোমার অগ্নিমিত্রার মাথার মধ্যে কথাটা ভালো করে ঢুকিয়ে দিও, কেমন? সব কেনের উত্তর নিয়ে আমি তোমার কাছে ফিরে আসছি মিত্রা। তোমাকে ছেড়ে থাকতে যেমন এক মুহূর্ত ভালো লাগছে না, তাই তো আমি তোমার কাছে ফিরে এলাম। কি হলো, কথা বলছো না কেন মিত্রা? তুমি আমার একদম স্পর্শ করবে না। স্পর্শ করবে না মানে কি বলছো? কি তুমি ঠিকই বলেছে, আমি তোমার ভালোবাসার নন্দিনী নই, আমি অন্য লোকের বিবাহিত স্ত্রী। মিথ্যা কথা বলছো তুমি আমাকে। তুমি কখনোই অন্য কোনো স্ত্রী হতে পারো না। তুমি আমাকে মিথ্যা বলছো, মিথ্যা মিথ্যা মিথ্যা। মিথ্যা হতে পারে সেটা নিশ্চয় মিথ্যে নয়। নকল শাখা নকল সিঁদুর করে তুমি যে আমার সাথে অভিনয় করছো, সেটা কিন্তু আমি করে ফেলেছি মিত্রা। তুমি হচ্ছে এতটা বোকা ভেবো না অগ্নিমিত্রা। মুখে তুমি যাই বলো না কেন, আমি জানি মনে মনে তুমি আমাকে কতটা ভালোবাসো। তাই তোমার ভালোবাসার অমর্যাদা আমি কোনোদিনও হতে দেবো না। মৃত্যুর দিন পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে আমার কাছে শুনে আমি তোমায় কেন বলে বোঝাতে পারছি না। ভাগ্যের নির্মম পরিহাসে আমি সত্যি সত্যি দীপেনকে কেন সেদিন তুমি আমাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়েছিলে? কেন আমার হাতে হাত রেখে বলেছিলে নাহি কোনো ভয় জানি নিশ্চয় তুমি আছো, আমি আছি। চুপ করে দাঁড়িয়ে থাকো, আমার প্রশ্নের উত্তর দাও। দুর্ভাগ্যের তরঙ্গা ছড়ে আমার সমস্ত প্রশ্নের উত্তর হারিয়ে গেছে। সর্বনাশা ঝড়ে গাছের ডাল ভেঙে গেলেও আমার নতুন করে শাখা পোশাখা কচি ওঠে। গাছের মূল কাণ্ডটাই যদি ভেঙে যায়, তাতে নতুন শাখা প্রশাখা গজাবে কোথায়? সেই ভেঙে যাওয়া কাণ্ডের ক্ষতস্থানে ভালোবাসার মলম লাগিয়ে সেই ক্ষতস্থানে আমি সারিয়ে তুলব। পারবে না, পারবে না, পারবে না। সব কথা পেরিয়ে জীবনের উপর ঘটে যাওয়া ঘটনাকে টুপায় তুমড়ে মুচড়ে আমার কাছে ছুটে আসছে। কিন্তু তাকে লোকে তোমায় কলঙ্ক পেতে, তোমারও লাগিয়া কলঙ্কের হাও গলায় পড়িতে শুনি শুভ। আমরা দুজনা স্বর্গ খেলো না, গরিবনা ধরো ঘিতে, মুক্ত ললিত অশ্রুকলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রুচি পোনা মোনা দিয়ে ভাগ্যের পায়ে দুর্বার মানে সুন্দর স্বরে গানে একটি বন্ধু চলে এই সুন্দর স্বরে গানে
শুধু শুধু মারা গেছে। ঈশ্বর, এবার বলে দাও, এবার বলে দাও আমি কোথায় যাবো? একদিকে আমার ভালোবাসার মৃত্যু, আর অন্যদিকে আমার স্বামীর দেওয়া কলঙ্কিনী অপবাদ। বলো আমি কি করবো? বলো বলো বলো। প্রশ্ন করি নিজের কাছে, কে কোথায় ছিলাম, কোথায় যাব, কে আমি? কাউকে একটু জানে আপনার ভয়ের কোনো কারণ নেই, কারণ আপনি আমার হীরাপুরের বাসিন্দা। আপনাদের ভালো মন্দ দেখার দায়িত্ব হচ্ছে আমার। আপনাদের মেয়ে অগ্নিমিত্রের সঙ্গে আপনার আমার বিয়ে দেননি, তা নিয়ে কোনো ক্ষোভ কিন্তু আপনাদের উপর আমার নেই। কারণ আমি জানি যে প্রত্যেকটা সন্তানের ভালো মন্দ দেখার দায়িত্ব তাদের বাবা মাদেরই হয়। বাবু বলে আপনি আমাকে ছোট করবেন না, আপনি একটা ছেলের মতো। আমার আমার বিশ্বনাথ টাকা মেয়ের বাড়ি থেকে অপমানিত হয়ে ফিরে এসেছে, এখানে কেমন করে মেনে মেয়েটাকে ওরা বাবার সঙ্গে দেখা পর্যন্ত করতে দেয়নি। এই যে কত বড় লজ্জা! যখন থেকে ঘটনাটা আমি শুনেছি, আমি 3-4 ঘন্টা শুধু হাউ হাউ করে কেঁদেছি আর ভেবেছি মানুষ কেমন করে এত স্বার্থপর হয়। না কাকিমা না, আমি কোনো খেলা খেলতে আসিনি। আমার এলাকার মানুষ আমার বিশ্বনাথ কাকা মেয়ের বাড়ি থেকে অপমানিত হয়ে ফিরে গেছে, এই এলাকার যুব নেতা হয়ে আমি এটা সহজে মেনে নেব না। ওরা আমার মেয়েটাকে কলঙ্কিনী অপবাদ দিয়েছে। কলঙ্কিনী? একটা রূপে লক্ষ্মী গুণী সরস্বতী মেয়ে, সে কিনা কলঙ্কিনী? আচ্ছা কাকা, যখন ওরা আপনার মেয়েকে কলঙ্কিনী অপবাদ দিয়েছিল, তখন আপনার হাতে কোনো অস্ত্র ছিল না যেটা সোজা ওদের পেটে ঢুকিয়ে দিতেন? ভেঙে পড়বেন না, কেউ ভেঙে পড়বেন না। কাকা কাকা, আপনি তো জানেন যে আপনার মেয়ের অগ্নিমিত্র সেরকম মেয়ে নয়। হ্যাঁ জানেন তো? তাহলে মেয়ের উপর ঢুকে যাওয়া এই অপমানের বদলা কিন্তু আপনাকেই নিতে হবে কাকা। হ্যাঁ, আপনাকেই। যারা আপনার মেয়েকে কলঙ্কিনী অপবাদ দিয়েছে, প্রত্যেকটা শুয়োরের বাচ্চার জীব আপনি কেটে দেন। পাগল নই। ওই বীরেন ভদ্রের ফ্যামিলির সবটাকে পাগল করে দেবো বলে আজকে এখানে এসেছি আমি। দাদা ভেঙে পড়লে চলবে না, একদম ভেঙে পড়ে চলবে না। ধরো চুরিকে ধরো। আরে ধরো, সত্য করে কি ব্যাপার কাকা? হাতটা কাঁপছে, চোখে মুখে বিষণ্ণতা, কি ব্যাপার কাকা বাবু? দীর্ঘভাবে মানুষ খুন করতে আমার বিবেক সায় দিচ্ছিল। আপনার ওই বিবেকের দরজা এবার তালা ঝুলিয়ে দিন, কারণ বর্তমানে প্রবৃত্তির প্রতিহিংসার কাছে বিবেক আজকে পরাজিত। তাই মেয়ের উপরে ঘটে যাওয়া এই অপমানের প্রতিশোধ আপনাকেই নিতে হবে কাকা, আপনাকে। আর আমি আপনাকে শিখিয়ে দেবো কেমন করে প্রতিশোধ নিতে হয়, কেমন করে অপমানের বদলা নিতে হয়, কেমন করে মানুষকে খুন করতে হয়। দাও ছুরিকে দাও। কাকা এইভাবে তুমি ছুরিটা হাতে ধরবে। তারপর যারা মেয়েকে কলঙ্কিনী অপবাদ দিয়েছে প্রত্যেকটার মুখের সামনে গিয়ে দাঁড়াবে। তারপর ছুরিটা হাতে চেপে ধরে সোজা ঢুকিয়ে দেবেন ওদের পেটে। বেশি চ্যাটাং করলে 500 টাকার বিষ কিনে এনে গলায় ঢেলে দেবো রে। স্বামী মারা যাচ্ছে, বুকে নিয়ে কান্নাকাটি কর। একটা কথা কান করে শুনে রাখ,
আজকে রাতের মধ্যেই তোদের মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে রেপ করে তোদের দরজার সামনে আমি ফেলে দিয়ে যাব। তোমার আত্মার শান্তি কামনা করে বিশ্বনাথ নগর। दिल की किताब में जान की बदला जान और इज्जत की बदला इज्जत है। अगर कल किसी ने मुझसे कोई चीज छीनी उसे बर्बाद किए बगैर मैं चंद की सांस नहीं लेगा। চমৎকার অভিনয়। এরকম কোন অভিনয় কোন যাত্রার মঞ্চে করলে তোমাকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার দেওয়া হতো। আচ্ছা কাকাবাবু, আপনি কি আপনাদের এই বৌমার কথা বিশ্বাস করেন? না না না, এ কথা আমি কিছুতেই বিশ্বাস করি না। কেন কেন বিশ্বাস করেন না বাবা? ওই শয়তানটা আপনাদের বন্ধু নয়, ও দেশের শত্রু, সমাজের শত্রু, মানবিকতার শত্রু। শয়তানটার কথা ভুলে আপনারা কেউ আমার ভুল বুঝবেন না বাবা। করে যাও করে যাও, তোমার মধ্যে যত অভিনয় লুকোনো আছে সবটাই তুমি করে যাও, কারণ তোমার নাটকটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হবে এই বিলাস বর্মনের বাস্তব নাটক। তবে শুনুন শুনুন, আপনারা সবাই শুনুন। ওই শয়তানটা আমার অচেতন করে ওর বুক করে গিয়ে আটকে রেখেছিল। তারপর নানা রকম খুব প্রস্তাবটা আমার সামনে আসে, এমনকি আমাকে জীবন সঙ্গে আমার খুব প্রস্তাব দিয়েছিল। আমি যখন খুব প্রস্তাবে রাজি হচ্ছে না, তখন ওর মনকে নানা রকম ভাবে অশালীন আচরণ করে আমার সাথে। শেষমেশ আমি এক প্রকার অগত্যা ওর সঙ্গে নাচ গান করতে বাধ্য হই। ওকে বেশ করে মদ খাওয়াই, তাই ওকে একেবারে অচেতন করে ওখান থেকে ছুটে বেরিয়ে আসি। ওখান থেকে বেরোনোর জন্য আমার সাহায্য করেছিল ওর বাড়ির একটা বোবা চাকর। ও সুখেন, নাটকটা কেমন লাগলো? একদম সেরা। আরে সিনেমা থেকেও ভয়ঙ্কর, যে বিলাস বর্মনের নামে আজ যদি কেউ মিথ্যে কলঙ্ক দিতে পারে, তার নামে মিথ্যে গল্প কেউ বিশ্বাস করবে না। নয় মিথ্যে নয় বাস্তব সত্যি। আজ আপনারা বুঝতে পারছেন না, কিন্তু তদন্তের পর ঠিক বুঝতে পারবেন। কারণ এখানে আসার আগে আমি পুলিশ সুপারকে সমস্ত ঘটনা অভিযোগ জানিয়ে এসেছি। পুলিশ সুপারের কাছে কথাটা ওকে মিথ্যে থেকে মিথ্যে কথা বলছেন না, কারণ পুলিশ সুপারের তথ্য থেকে একটু আগে আমার কাছে ফোন এসেছিল, আর সেই জন্যই তো এই বাড়িতে আমার আশা। যখন থেকে অগ্নিমিত্র দেবী জানতে পেরেছি যে শুভেন্দুর সঙ্গে বিয়ের আগে তার মেলামেশার খবরটা আমি এই বাড়িতে জানিয়ে দিয়েছি, সেই তখন থেকে ও আমাকে ফাঁসাবার জন্য সস্তা চিত্রনাট্য সাজিয়ে ছুটে গেছে পুলিশ সুপারের দরগোড়া পর্যন্ত। কিন্তু বুদ্ধিমতী এই অগ্নিমিত্রা দেবী জানেন না আমি হলাম সক্রিয় রাজনীতির লোক, আমার কাজের একটা নির্দিষ্ট প্ল্যানিং আছে। ফাঁসিয়ে দিলেই কিন্তু আমাকে ফাঁসানো যাবে না। এবার আপনার বিচার করে বলুন, এই অগ্নিমিত্র দেবী বলছে আপনাকে চুল করে তুলে নিয়ে গিয়ে ঘুম ঘরে আটকে রেখে সেখান থেকে প্ল্যান করে বেরিয়ে আছে, কিন্তু কাকাবাবু কাকিমা দিবেন শোকেন তোমরা সবাই যদি খোঁজ দাও তবে জানতে পারবে গতকাল সারাদিন ওই হীরাপুর হাই স্কুলের মাঠে আমি ওই কোভিড-19 ভ্যাকসিন খাদ্য শুল্ক কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আর এই দুয়ারে সরকার প্রকল্পে মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিল আপ নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর হঠাৎ আমার কাছে একটা ফোন আসে যে জমি জায়গার বিপদে নাকি ওই অগ্নিমিত্রার বাবাকে খুন করা হয়েছে। শুধু তাই নয়, এই যে এতক্ষণ বিভিন্ন আশায় গল্প করে আমাকে ফাঁসাবার মৃত্যু চেষ্টা তুমি করলে তার যে কোনো ভিত্তি নেই সেটা আমি প্রমাণ করে দিচ্ছি। কাকাবাবু কাকিমা, গতকাল সন্ধ্যা 7টা থেকে রাত্রি 12টা পর্যন্ত আমি আমার পৌরসভার একটা বিশেষ গেস্টের বাড়িতে তার ম্যারেজ অ্যানিভার্সারি পার্টি দিয়েছিলাম। একান্তই যদি আমার কথাগুলো অবিশ্বাস হয় তাহলে সেসব জায়গায় খোঁজ নিয়ে জানতে পারেন কাকাবাবু। না না না, কারোর কাছে কি কোনো খোঁজ খবর নিতে হবে না। যা জানার আমার সবকিছু জানা হয়ে গেছে। ঘরের বউ যে এমন ছলনাময় হয় তা আমার জানা ছিল না। চুপ! দ্বিতীয়বার তুমি আমাকে বাবা বলে ডাকবে না। শয়তানটা কোথায় ভুলে আপনারা সবাই আমার ভুল বলছেন না। একটা কথা আমরা বিশ্বাস করি না। তুমি তোমার দোষ থাকতে বিলাসের সঙ্গে আমাদের সম্পর্ক মিশিয়ে দিতে চাইছো, কিন্তু না, তা হবে না। তোমার সঙ্গে বরং আজ থেকে আমাদের কোনো সম্পর্ক নেই। অবিশ্বাসী নীতি কেউ কোনোদিন একটু বিশ্বাস করে না। আমি তোমাকে একটা শেষ সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি তার এই প্রতিদান দিলে। আমার মুখের দিকে তাকিয়ে আবার ভালোভাবে না, তোমার মুখের দিকে তাকাতে আমার ঘৃণা হচ্ছে। তোমাকে আমি সহ্য করতে পারছি না। যাও, চলে যাও তুমি আমার সামনে থেকে, দূরে, অনেক দূরে। তুমি অন্তত আমার অবিশ্বাস করো না। তুমি অন্তত আমার তোমার সারা এই বাড়িতে হবে না। এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে না, আমি কোথাও যাবো না। কেন বিনা কোনো অন্যায় অপরাধ করার সত্ত্বেও আমাকে কেন স্বামীর বাড়ি ছেড়ে চলে যেতে হবে?
জানিয়ে দিচ্ছি, আমি এখান থেকে কোথাও যাবো না, যাবো না, যাবো না। আরাম যদি এমনি এমনি বাড়ি থেকে বেরোবেন তাকে বাবু তাকে মা আপনারা জানেন যে আমার এই হীরাপুরের মা বন্ধুরা আমি কতটা শ্রদ্ধার চোখে দেখি, কতটা সম্মানের চোখে দেখি, কিন্তু আপনাদের বাড়ির এই ডাইনিটাকে আমি একদম সহ্য করতে পারছি না। তাই আপনাদের বাড়ির মান সম্মানের কথা ভেবে বাধ্য হয়ে কিন্তু আমি এর গায়ে হাতটা তুললাম। ছেড়ে ছেড়ে যাবো, ছেড়ে যাবো, ছেড়ে। আরে সবাই নীরবে দৃশ্য দেখছে। আরে যারা এখানে দাঁড়িয়ে আছে তারা কেউ কিছু বলবে না রে। দ্রৌপদী বস্ত্র হরণের সময় শ্রীকৃষ্ণ যেরকম তার লজ্জা নিবারণ করেছিল, সেরকম করে আমার সর্বনাশ কথা থেকে কেউ এগিয়ে আসবে না। চাকরিটা হারিয়ে মাথাটা খারাপ করে ফেলেছিস না প্রিয়া? যুবনে তা বিরাস বর্মনের গায়ে হাত তুলছিস, এত বড় সাহস তোর? তোদের মতো বিপদ কমিটির সুপথে ফেরাবার জন্য এই যুবনে তা বিরাস বর্মনের জন্ম। আসি কাকা বাবু, আসি কাকিমা। ঠিক আছে, অনেকটাই এগিয়ে চলেছে। এলাকার বেকার যুবকদের মাঝে টাকা গেলে আমি হয়ে গেছি ওদের ভগবান। অর্থাৎ ওদের হিসাবে উপর বলে হুমকি দিয়ে প্রাপ্ত হওয়ার টিকিটটা রেখে হাসিল করে নিয়েছে। আর এখন আমি স্বপ্ন দেখছি, মন্ত্রী যদি আমাকে হতে হয় তাহলে ওই আবগারি মন্ত্রী, না হলে নারী কল্যাণ সমিতির মন্ত্রী আমি হব। তাহলে পাড়ায় পাড়ায় মদের ভাতি হবে, আর কচি কচি মেয়েগুলো সব সত্যি হয়ে যায়। তোর জিভটা একটু বেশি স্লিপ করছে, ব্রেক বসে দে হারাম দাদা। তবে আমি কতবার বলেছি আমার এই বউটার সঙ্গে বেশি বেশি করে মেলামেশা হয় তোর জন্য বউটা আমার প্রেম করাটাকে খেলায় পরিণত করেছে। আরে বাবা জামা কাপড় পরে যাওয়ার মতো একটা করে বয়ফ্রেন্ড পরে যাচ্ছে, পাঁচটা ছেলে মেয়ের কোনো বাঁচাবাঁচি নেই একেবারে, আজকে একটা কালকে একটা, আজকে একটা কালকে একটা। এখন আবার শুনলাম ওই প্রীতম সিং নামে একটা বিরাট ব্যবসায়ীর সঙ্গে তার নাকি প্রেমের সম্পর্ক রয়েছে। তো আমি ওপরের কাছে প্রার্থনা করি ওই প্রীতম সিং এর সঙ্গে আমার বোনের কেসটা যেন আবার কেচে না যায়। আমি বলছিলাম কি আজকে কি মিটিংটা ক্যান্সেল করতে হবে? কেন মিটিং ক্যান্সেল করবি কেন? আপনি বলছিলেন আমার বোনের জন্মদিনে পার্টি হবে, বিশিষ্ট ব্যক্তিরা আসবে, এসব ছেড়ে গাধা গাধা কোথাকার। আমার কাছে আমার বোনের জন্মদিনটা আগে নাকি আমার মন্ত্রী হওয়াটা আগে? কত কাঠখড় পুড়িয়ে আমি প্রার্থী হওয়ার টিকিটটা পেয়েছি, এখন আমাকে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে, সবাইকে বুঝিয়ে বুঝিয়ে মাথা খারাপ করে দিতে হবে, যার থেকে দরকার সেটা দিতে হবে, যেটা দরকার নয় সেটাও দিতে হবে। মোদ্দা কথা ভাই, ভোট আমার চাই। তাহলে মিটিং এর বক্তব্যটা লিখে দেবেন। আমি বলছিলাম কি স্যার, আপনার পক্ষ থেকে কিছু প্রাণদান ঘোষণা করবেন না? না সেটা করতে হবে। আরে অনুদান ঘোষণা না করলে পাবলিকের কাছে ইমেজ থাকবে হারাম দাদা। তুই লিখে দেয় ওই ওখানকার গার্লস স্কুলের কমন রুম মেরামতের জন্য 2 লাখ টাকা বরাদ্দ। 2 লাখ? হ্যাঁ লেখ ভালো করে গুছিয়ে লিখে আর লেখ ওই এলাকায় যত বয়স্ক লোক আছে সবার জন্য একটা করে গামছা। তবে নাকি জিনিস প্যান্ট নাকি হারাম দাদা। তারা চারিদিকে আকাশ বলে ঘরে বসে কোমর চোর কোথায় প্যান্ট পরতে খুলতে মুখ থুবড়ে পড়ে মরবে, আর পাড়ার লোক বলবে ওই পিলার পরমানের জন্য বাড়ির পুরোটা পটল আছে। না ওই গামছাই ঠিক আছে, ওটাই তুই লিখে দেন। আর বাকি যেগুলো দেবো সেটা আমি মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করবো। আরে বাবা এখন তো দিচ্ছি না, আগে ভোটে দেখি তারপর দিন আমি সত্য পরের কথা। ঠিক বলেছেন স্যার, ঠিক বলছেন। কিন্তু আমি বলছি তন্ময়, ওই অগ্নিমিত্রার কোনো খবর কি পাওয়া গেল? আমার মনে হয় স্যার সেদিনকার ঘটনার পর হয়তো ভয় পেয়ে অন্য কোথাও পালিয়ে গেছে। তাহলে মিটিং এর বক্তব্যটা নিতে পেরেছে। ভালো করে লিখবে, যা।
পালিয়ে ওই হারামজাদি অগ্নিমিত্রা যাবে কোথায়? ধরা ওকে আমার হাতে পড়তেই হবে। ইলেকশনের আগে নয়তো সারা ইলেকশনের পরে। এসো এসো প্রীতম এসো, পরের কথা পরে হবে, আগে আমার দাদার সাথে তোমাকে আলাপ করেছি। দাদা এই হলো প্রীতম, আর প্রীতম এই হলো আমার দাদা। নমস্কার, আমি বিলাস বর্মন, পাড়ার পাবলিক ভালোবেসে আমাদের এই বিলুদা বলে ডাকে। আরে নমস্তে নমস্তে নমস্তে। ও আমি বহু শুনেছি, আমি যে ছোটখাটো বিজনেসম্যান প্রীতম সিং আছে। আরে ছোটখাটো বলছেন কেন সিংজি? আমি তো আমার বোনের মুখে শুনলাম আপনার নাকি বিরাট নেটওয়ার্ক। দাদা প্রীতম বলছিল তোমার শরীরটা পেলে আপনাকে এখানে একটা প্রপার্টি বিজনেস চালু সে বলেন আপনি শুধু জায়গাটা পছন্দ করুন না, তারপর কোন ছাড়া জায়গা দিচ্ছে আর কোন ছাড়া দিচ্ছে না সব দায়িত্ব আমার। আরে থ্যাংক ইউ মিস্টার বর্মন, আপনি কি মোটা টাকা কমিশন পেয়ে যাবেন? আরে না সিংজি, আপনাকে আমার ভীষণ ভালো লেগেছে, তাই আপনার কাছ থেকে ওই কমিশন নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আর তাছাড়া সামনে ইলেকশন, এই সময় কোনো লিডাররা যেখান থেকে যা যা পাই, মানে কথাগুলো বুঝতে পারছেন তো? মানে দাদা তুমি এত ছটফট করছো কেন বলতো, এত টেনশন নিচ্ছ কেন? আরে বাবা এখনো তো বার্থডে গেস্ট আসতে অনেক বাকি, তারপর আমার বার্থডে কেক কাটা হবে আর সবার সামনে আমার আর প্রীতমের ব্যাপারটা তুমি ঘোষণা করে দেবে। সব হবে। ও সঙ্গী, আজকে আমার এই বোনের জন্মদিন, আর বাড়িতে পার্টি হবে, বুঝলেন তো? কিন্তু আমার একটা আবার জরুরি মিটিং আছে, সেখানে বেরিয়ে যেতে হবে। কিন্তু আমি থাকবো না বলে যেন আমার বিষয় মনে টনে করবেন না। আমি কিছু মনে করবো না। কান্ট্রির আদার সদস্য তো আমাদের বিজনেস নেটওয়ার্ক আছে, সেই সেভেন্সের নেতা মন্ত্রীদের সাথে আমাদেরই কি দোস্তি আছে? তা আমি জানি তারা কত বিজি থাকে, লেকিন তারা भी আমাকে টাইম দেয়, আমিও দেবো, প্রচুর সময় দেবো। একদিন দেখবেন আমার এই লড়াকু জীবনের গল্প আমি আপনাদের শোনা। যেমন আমাকে আপনার দরকার, তেমনি আপনাকেও তো আমার দরকার। তাছাড়া যখন আমার এই বোনের সঙ্গে আপনার বিয়েটা হবে, মিস্টার বর্মন, আপনি আমার দিনের বার করে দিয়েছেন। বিষয়টা দেখি আমি যখন প্রথমবার দেখলাম, তখনই আমি ডিসিশন নিয়ে নিয়েছি যে ওকে আমি আমার লাইফ করতে পারবো। আমি আপনার শরীরের হরে ঘুম ধরিয়ে দিবে সিংজি। কিছু বললেন নাকি? না, আমি কিছু বলিনি, কিন্তু ভাবছি, বুঝলেন? আমি ভাবছি আপনি যদি আমার বোনের পাশে থাকেন, এইভাবে থাকলে দেখবেন আপনার এই শরীরের এনার্জি বহুগুণ বেড়ে গেছে। তাছাড়া যখন আপনার সঙ্গে আমার একটা পারিবারিক সুসম্পর্ক গড়ে উঠবে, তখন দেখবেন আমি মানুষটাকে আপনার একটু খারাপ মনে হলেও আমার এই বোনের মনটা কিন্তু ভীষণ ভালো। আমার দাদার কথা তুমি একদম বিশ্বাস করবে না, ও একটু বাড়াবাড়ি করে বলছে। আসলে কি বলতো, আমার থেকে আমার দাদার মনটা না অনেক বড়, তা না হলে এই দেশের নেতা হতে পারে। আমি সোচলাম কি তোমরা দুজনেই খুব ভালো আত্মীয়, আজকে কিন্তু তুমি একটা পার্টি হবে। ব্যাপারে আসার সময় কদম তোলার কাছে আমি একটা ফাঁকা জমিন পেলাম, আমি সোচলাম কি ও জমিন পেলে আমি ওখানে একটা রিসর্ট বানাবো। আচ্ছা বেশ, তো পেয়ে যাবেন, ও দাম দর বেশি লাগবে না। কি বলছো না, ওটা তো আমার জমি। তোর জমি? হ্যাঁ, 10 বছর আগে আমি মন্ডলের কাছ থেকে দলিল বাস্তবায়ন করে আমাকে দিয়েছেন, ওটা আমি চাষ করি। আরে বাবা, করছিলিস আর করবি না, 5 বছর তো এমনি চাষবাস করে খেয়ে নিলে গেলে হারাম দাদা। শোন, এবার ওটা দেশের কাজে ছেড়ে, আরে বাবা দেশের কাজে দিলে মাল করে কিছু পাবি তো নাকি? আপনি টেনশন করবেন না, ধরে নিন জমিটা আপনি পেয়ে গেছেন, রিসোর্ট ওখানে কিন্তু আপনার হচ্ছে। এখন আমরা এই বিল্ডিংয়ে বেরিয়ে যাবে, বুঝলেন তো? তবে আজকে আমার বোনের জন্মদিন, ওর মনে যেন কষ্ট দিয়ে চলে যাবেন না, ওর মনটাকে একটু হাসি খুশিতে ভরিয়ে দিয়ে তারপর যাবে। এটা কিন্তু আমার অনুরোধ নয় সিংজি, আপনার এই হবু শালকের দাবি। করে দেব। আমি তোদের এলাকার নেতা বিলাস বর্মন, আমার এলাকায় একটা মানসিক প্রতিবন্ধী নারী এমন করে ঘুরে বেড়াবে, আমি কেমন করে সহ্য করবো? আহারে,
এই পরিটার সংসারে আপনজন বলতে কেউ নেই। স্বামীটা কবে পটল তুলেছে, ছেলেটা পড়ার পর, আর মেয়েকে তো একেবারে নিরুদ্দেশ। এসবের বলে তো তুমি রাখতে পারবে। আমি হ্যাঁ হ্যাঁ তুমি আমার স্বামীকে মেরেছো তোমার জন্য। তোমার জন্য লজ্জায় অপমানে মিত্রা দিদি কোথায় মুখ রেখে আর তোমার বসে পড়ে বকুলদা ঘরছা না মিথ্যে বিবেকানন্দ বারবার বলে গেছে, নিজের চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করতে নেই। বলেছিল, তোদের মতো গরিব মানুষদের জন্য আমি কত ভাবি, তোদের জন্য আমি কত পরিকল্পনা করছি। এসব তুমি কি বলছো মা? তুমি তো মা, তুমি তো জননী। অধম সন্তান হয়ে তোমার বুকের রক্ত আমি কেমন করে খাবো মা? এরা কেউ তোমার কোনো কথা শুনবে না। শুনবে না কেউ। এখন ঘরে চলো, আমার অনেক কাজ আছে। বাড়ির কাজগুলো শেষ করে এবার আমার কাছে আসিস তো। বেশ চাকর চুকরটি হয়েছিস একেবারে। এইসব শাড়ি দিয়ে তোকে আজকাল আর মানাচ্ছে না রে ছিল। তোকে বেশ মোটা ড্রেস কিনেছে। তো দাদু ভুলটার জন্য আমি কিছু টাকা পয়সাও পাঠিয়ে দেবো, বুঝলি? ভোট আসছে বলে বুঝে কাজ ভোট ভোট করতে বড্ড মাথা খারাপ করিস একেবারে। আরে বাবা, ভোট তো আজ আছে কাল নেই, কিন্তু আমি এলাকায় ছিলাম, আছি, থাকবো। ভোট কিন্তু তোমরা থাকবে না পছন্দ। তোমার ছেলে আছো কিন্তু আর থাকবে না। মানুষ তোমাকে চিনে ফেলেছে। কত স্বামী হারা স্ত্রী, কত পুত্র কন্যা হারা জননী, কত ক্ষুধার্ত সর্বহারা মানুষ চোখে জল ফেলতে ফেলতে অপেক্ষা করছে কবে হবে সত্যের জয় আর মিথ্যার পরাজয়। তাকে যেও না, তুমি একা যেতে পারবে না, দাঁড়াও। আমার কথাগুলো মনে থাকবে তো শুনো? হ্যাঁ হ্যাঁ থাকবে রে বাবা, থাকবে। ওই কথাই বলে না, কি রে? খিদের সময় পায় না কোন, আর ঘর পেটাতে চিড়ে দই। আমাদের কথাগুলো শুনলে না? শুনলাম ক্যাংরা, সব শুনলাম। ওই কচি বয়স তো, এখন তো রাত টাক দেখাবে, মাথা গরম করে যাবে না, বুঝতে পারছিস? এখন আমাকে ওই ঠান্ডা মাথায় কানামাছি ফেলতে হবে। আর এই ঝিনুকের একটা ব্যবস্থা আমি করে দেবো, তবে কি করবো কখন করবো সেটা আমি বলবো না, কারণ নাটকটা একটা ভালো জায়গায় মোড় নিয়েছে, এখন সব কথা বলে দেওয়া যাবে না। কিছু মনে করবেন না আপনারা, একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, তার জন্য একদম ধৈর্য হারাবেন। ব্রেকের পর আমি আমার ফিরে আসবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি আমি এবারে একজন অবাঞ্ছিত, কিন্তু আপনি? আমি মুম্বাইয়ের চান্সেলর লাসানা। ও নমস্কার নমস্কার, আপনি তাহলে সুখের গার্লফ্রেন্ড? না না না, ঠিক আছে ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। আচ্ছা আপনার তাহলে কথা বলুন, আমি আসছি, কেমন? আমি আসছি। আপনার পরিচয়টা? ও আমার বর্দা। মনে 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 প্রথম দেখার স্মৃতি মনে করে দুজনার দুটি ফ্রেঞ্চ? ওনাকে ট্রাক বলে হলো? ও ডাক্তার হলো। কিন্তু পাপ কেন দেব? আফটার অল উনি আপনার
ছেলে হলেও ও আমাদের কথা গ্রাহ্য করে না, ও নিজের মতো চলতেই ভালোবাসে। তার মানে আপনাদের মধ্যে নিশ্চয়ই কোনো গ্যাপ, আই মিন মতভেদ তৈরি হয়েছে। মতভেদ, ইটস আ ফ্যামিলি প্রবলেম। হ্যাঁ, ওই প্রবলেম তোমার না জানাই ভালো। কেন কেন নয় সুখে, কেন জানতে হবে না? আমাদের এই বাড়িতে আসতে হলে তোমাদের সব প্রবলেমস আগে ভালোভাবে জানতে হবে। এই ধরো না, যদি আমাকে এই বাড়িতে নিয়ে আসতে চান, তোমার মম ড্যাডকে আমার সম্পর্কে ভালোভাবে জানবেন না? রাইট ইউ আর। আর সেজন্যই তো তোমার বাবার সাথে একবার দেখা করতে হবে। অফকোর্স, একবার কেন 100 বার 1000 বার দেখা করবেন আমার বাবার সঙ্গে। হ্যাঁ, তবে কি জানেন তো, উনি একটু বিজি মানুষ তো, ওনার সঙ্গে দেখা করতে গেলে আগে থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট লাগবে। চলো, যে জন্য আমি এখানে এসেছিলাম, আপনাদের ছোট ছেলে সুখেন, সে আমাকে তার লাইফ পার্টনার করে এই বাড়িতে আনতে চায়। বাট আমি তো তাকে বলিয়ে দিয়েছি, আগে তোমার বাড়ির লোকের মতামত ভালোভাবে জানবো, দেন আমি আমার মতামত তাদেরকে বলবো। যদি তাদের মতামতের সঙ্গে আমার মতামত মিলে যায়, দেন আমি আছি, না তো ওখানে রিলেশন ব্রেকআপ ব্লা। আজ পর্যন্ত হীরাপুরে যারা যারা আমার বিরুদ্ধে মাথা উঁচু করার চেষ্টা করেছে, সব সালাকে আগাছার মতো ছেঁকে দিয়ে আমার চলার পথ আমি পরিষ্কার করে দিয়েছি। বাকি রয়েছে শুধু ওই পাত্তি পড়ার মেয়ে ছিল, তাই তো ক্যাংরাকে ওকে আমি তুলে আনতে পাঠিয়েছি। আর ক্যাংরা মেয়েটাকে নিয়ে এলেই শুরু হবে আরে আমি চোখ মুখ বুঝে রেখেছিস কেন রে? খুলে দে। আরে খোল 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 খোল, পাকে টুকু করে রাখো, খুলে দে। খোল খোল, মেয়েদের বেঁচে রাখতে আছে হারাম কথা। খোল 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 খোল। এই জানো, কিন্তু সবটা থেকে ঘটে থাকা ঘটনাকে বলে আর খুব বন্ধ করতে বুদ্ধি দাও কথা গুটা দিয়ে তুই তুই ওকে জানোয়ার, ইঁদুর, বেড়াল, গরু, ছাগল যা খুশি তাই বলো, আমার কিছু যায় আসে না, কারণ আমার টার্গেট ফুলফিল করতে যত নিচে নামতে হয় আমি নামবো। এত পেছনে লাগছিস কেন রে ঝিনু? যাবি তো সালি মায়ের ভোগে। কে কোথায় যাবে সে কথা সবাই বলে দেবে। তোর পাপের সরকার পূর্ণ হয়েছে, এবার নিজের মৃত্যু দিন গুণা শুরু কর। বিদ্যার্থীদের সুন্দর জীবনটা নিয়ে ব্যর্থ হয়েছে। জীবনটা ঘটছে না। তাকে আর বিছানার টাকা নেওয়া তুই খুব করছিস। এই গেন্দা, তখন থেকে হাম্বাম্বা করছি ধর তো সালিকে। আমারও সময় নষ্ট হবে, তাই স্বেচ্ছায় করে আমার কাছে ভালো। স্পর্শ পাবে কাকে? সামনে ইলেকশন, এই সময় মাথাটা গরম করিয়ে দিও না, বুঝলে? তুমি ঠান্ডা মাথায় বাড়ি চলে যাও। দেখো, আমি যখন ভোটে জিতবো তখন আমি তোমাদের শান্তি থাকার ব্যবস্থা করে দেবো। তখন দেখবে এই ছেলে নেই, স্বামী নেই, মেয়ে নেই বলে তোমার জীবনে কিন্তু আর কোনো টেনশন থাকবে না। বুড়িটাকে তখন থেকে বলছি তাকে মাথা গরম করবে না, মাথা গরম করবে না, কথাটা শুনলোই না। ভোটের আগে কি সব কেলেঙ্কারি করে বলছিলাম, দেখুন তো কোন দর্শন সব একসঙ্গে একেবারে। তাহলে জীবনকে যেন আমার পুরো প্যাকেজ সিস্টেমে চলছে একেবারে। না 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 না, সময় নষ্ট করা যাবে না। থানায় মদন বাবুকে ফোন করে কেসটা আমার ধামাচাপা দিতে হবে এক্ষুনি। মদন 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 মদন, হ্যালো, হ্যাঁ মদন বাবু, শুনুন শুনুন, শুনবেন তো, মানে সেই মানে ঝিনুকের সঙ্গে একটা মানে না 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 না, সে আমি ডাবল টাকা দিয়ে কিস্তা আমি সারিয়ে দেবো। তাছাড়া আরো একটা কেলেঙ্কারি করে বাড়ি বসে আছে একেবারে, বুঝলেন তো? মানে আপনি না এলে ব্যাপারটা পরিষ্কার। মদন বাবু আসছে, এবার আমাকে একটা বলির ভাষা খুলতে হবে, তারপর ব্যাপারটা আমি বুঝে নিচ্ছি কি করতে হবে। প্রতিহিংসা
প্রতি চার ওই বুকে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। হচ্ছে আমার বিলাস বর্মনকে যতক্ষণ না খুন করতে পারবো ততক্ষণ আমি মনে শান্তি পাবো না। ওই চারটাকে এদিকে আসতে দেখে তাই তো পিছু নিয়েছি। আজ ওকে খুন করে আমি নেব আমার জানোয়ার বিলাস বর্মন। বসু এখানে আমি সেদিন আমার বাবা চিতার পাশে শপথ করেছিলাম তোকে খুন করে তবে আমি এ বাড়ি দিব। আর তুই আমার মুখ থেকে আমার মাকে কেড়ে নিয়েছিস। আমি আমার মায়ের হৃদয়ের সাথে প্রতিজ্ঞা করছি আর তোকে খুন করে আমি দেব আমার বাবা মায়ের গুণের বদলা। আপনি জানেন যে কদিন আগে সম্পত্তি লোভে এই বুবুনোর বাবাটাকে খুন করে আর ওই পাড়া প্রতিবেশনে ছিল ওর সঙ্গে বুবুনের যে ভর্তি হচ্ছিল গ্রামের লোক সব জানে। আর এইসবের আই উইটনেস রাজ সাক্ষী ছিল বুবুনের মা। তাই পথের কাঁটাকে গভীর রাতে সরিয়ে দিতে এই বুবুন আমার চোখের সামনে ওর মাকে খুন করেছে। আপনি বিশ্বাস করছেন আমি খুন করিনি? খুন করে আমাকে মিথ্যা ভাষা প্রমাণ আমি দেবো মদন বাবু। এই দেখুন বুবুন যখন ওর মাকে খুন করে সেই ছবিটা আমি আমার এই মোবাইলে তুলে রেখেছি। দেখবেন হ্যাঁ দেখুন 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 মোবাইলগুলো যারা বার করে দেবে খুব ভালো বন্ধু একেবারে। এই দেখুন হ্যাঁ দেখুন এই বুবুন তো আমাকেও ভুল করতে চেয়েছিল। তাছাড়া এই খুনের সব থেকে বড় প্রমাণ আপনি পেয়ে যাবেন ওই বুবুনের হাতের ছুরিতে। আমি থাকতে আমার এলাকায় দিলে পরিবারের লোককে খুন, আমার প্রতিবেশী মেয়েকে ধর্ষণ। না 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 ও হচ্ছে আমার হাতে অপরাধীর ক্ষমা রে। আপনি আমি খুন করিনি স্যার। আমি তো বলছে ওই জায়গাটা খুন করছে আমাকে বিশ্বাস করছে আমি খুন করিনি। বেশ নিয়ে চলুন অফিসার। তবে তুই শুনে রাখতে মিথ্যা কেস নিয়ে তুই আমাকে জেলের মধ্যে আটকে রাখতে পারবি না। একদিন না একদিন আমি বেরিয়ে আসবো আর সেদিন তোকে খুন করে আমি নেব আমার স্বজন হারানোর প্রতিশোধ। এটা আমার প্রতিজ্ঞা। আমন্ত্রণ এখানে লিখেছেন তার জন্য আপনাকে শুধু কৃতজ্ঞ। কিন্তু যে জন্য আপনাকে এখানে আনা আগামী ইলেকশনে আমি ভোটে দাঁড়িয়েছি মন্ত্রী হওয়ার জন্য বুঝলেন তো। তো এই সময় আমাদের এখানে ওই সিনেমা সিরিয়ালের গায়ক গায়িকা নায়ক নায়িকাদের ভোট প্রচার করানো হলে প্রচুর পরিমাণে ভোট পাওয়া যাবে বুঝলেন তো। তাই আমি চাই যে আপনি আমার হয়ে কয়েকটা জনসভায় ভোট প্রচার করে দিন। কিন্তু কিন্তু করে আমাকে ঝুলিয়ে রাখবে না। দেখুন এর জন্য আপনাকে অনেক টাকা দেবো। আপনাকে আমি একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবো অ্যামাউন্ট আপনি নিজেই বসিয়ে নেবেন। ছাগল ফোন মাত্র একটা। আচ্ছা বেশ তাই হবে। আপনার মতো একজন পপুলার ডান্সার যদি আমার একটা জনসভায় প্রচার করে দেন সেটা হবে আমার কাছে 100 জনসভার সমান। তাহলে কি করবো? চেকটা কি এক্ষুনি লিখে দেবো? তাই হবে। শুনুন ওই ক্যামেরাকে বলা আছে বুঝলেন তো আপনি আমার গেস্ট রুমে গিয়ে একটু রেস্ট নিন। ততক্ষণে আমি ওই লোকাল থানা থেকে ঘুরে আসি। কারণ এই লোকাল থানার নতুন ডিএসপি শুভেন্দু ব্যানার্জি স্যার আমার পেছনে আটা পানি জল খেয়ে লেগেছে। তাই ওর একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে। তবে জনসভায় ভোট প্রচারের ক্ষেত্রে দয়া করে নিজের সিদ্ধান্তের পরিবর্তন করবেন না মিস সানিয়া দেবী। ভীষণ ব্যস্ত। এগুলি কি বলছো দাদা? আমার জীবনের থেকে আমার ভবিষ্যতের থেকে তোমার কাছে ভোটটা হলো আমার তোমার মা মতো ভালোবাসার কোনো মূল্য নেই। তাই এখন তোর ভবিষ্যৎ থেকে ভবিষ্যতে আমার মন্ত্রী হওয়াটা অনেক বেশি জরুরি। বাহ দাদা বাহ, কত সহজে তুমি আমাকে বলে দিলে। আমার সেও মায়া মমতা তোমার কাছে কোনো
বলছি এতদিনই চৈতালি নিজেকে গর্ব করে যাও আমি জীবনে বিলাস বাবুদের বোন চৈতালি বলছি। আজ আজ এক মুহূর্তে সবকিছু ভেঙে চুরে দোজ না চড়িয়ে এলো। দাদা, ছোটবেলায় আমি বাবা মাকে হারিয়েছি। বাবা মার কি ভালোবাসে আমি জানি না। তুমি আমাকে বড় করে তুলেছো। তুমি যদি আদর্শে ও মায়া মমতা শাসন দিয়ে যদি আমাকে শাসন করতে, তাহলে এই বেপরোয়া জীবনযাপন আমার করতে হতো না দাদা। কারণ আমি তো একটা মেয়ে, আমার একটা মন মনে কিছু আছে দাদা। আমিও তো চেয়েছিলাম, স্বপ্ন দেখেছিলাম বিয়ে করবো, সংসার করবো, ঘর বাঁধবো। সেটা তুমি কিছুতে হতে দিলে না। তখন থেকে বক বক করে মাথাটা গরম করে তোর চোখ রানি আমি আর ধার থাকবো না। কারণ আজ থেকে তুই আমার দাদা নয়, আমি তোর বোন নয়। আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার সময় তোর একটা কথা বলে যাচ্ছি, তোর সমস্ত কুকীর্তির সাক্ষী আমি নিজে। তাই তুই যে অর্থের নেশায় মানুষের চুরি ডাকাতের চিন্তায় মানুষের মেরেছে, অত্যাচার অন্যায় চালিয়েছিস, সে মন্ত্রী হিরানের সাথে মেটে চলেছিস, সে সামনে তো কোনোদিনও পূরণ হবে না, পূরণ হবে না। আজ তাই আমি আজ নিজের সমস্ত অতীতকে ভুলে আমি সমাজসেবিকা নিজেকে নিবেদিত করব। আমি সমাজসেবিকা নিজেকে নিবেদিত করব। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আরে যা 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 চলে যাবার সমাজ সেবা করে, দেশ সেবা করে। আর দেশ সেবা করে আমি তো চাইছি আমার নিজের রথের গোছাতে। তাই তো আমার পরিকল্পনা মতো আমার চলার রাস্তাটা আমি নিজেই ঠিকঠাক মতো বানিয়ে নিয়েছি। কি আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে লঙ্কার গুলো ছিটিয়ে ফেলেছে। আর এদিকে নতুন ডিএসপি একবারে সিরিয়াস। আপনি আপনার কামাত্তেন ফাংশন নতুন ডিএসপি, নতুন ডিএসপি, নতুন ডিএসপি। আরে এই থানায় কত ডিএসপি এলো গেল, আর এই তো সামান্য দুদিনের যোগী। আপনি চিন্তা করবেন না, ওনার গতিবিধি সব খবর সময় মতো দিয়ে যাবো। অফিসার বিলাস বর্মনের ভালো মন্দির খোঁজ খবর নিতে এসছেন বুঝি? আমার কি সৌভাগ্য? সৌভাগ্য নয় বিলাস বর্মন, বলুন দুর্ভাগ্য। কারণ আপনি মনে হয় জানেন না, বেশ কিছু প্রমাণ সাপেক্ষ দুর্নীতির অভিযোগে আমি আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। না সেটা আপনি পারেন, সেটা আপনি পারেন। আমার বিরুদ্ধে যদি আপনার কাছে অভিযোগ জমা পড়ে নিশ্চয়ই আমাকে অ্যারেস্ট করতে পারেন। কিন্তু আপনি প্রথমবার আমার বাড়িতে এলেন, আগে আপনাকে একটু অভ্যর্থনা করার সুযোগ তো দেবেন। আর কোনো প্রয়োজন নেই, আমি আমার ডিউটি করতে পারলে খুশি হব। অফিসার আমি কিন্তু কোনো ভয় পাইনি। আচ্ছা বেশ বেশ, তাহলে বলুন আমার বিরুদ্ধে কি কি অভিযোগ আপনার কাছে জমা পড়েছে? বলুন। সব অভিযোগ এখানে বলবো না, বলবো আদালতে। তবে প্রীতম সিং সেজের সাথে বোনের কাছ থেকে যে স্বীকারোক্তি এবং ট্যাংরা জমিতে হাত দেবে না বলে তার কাছ থেকে যে সমস্ত তথ্য আমি পেয়েছি, সব আমি আমার মোবাইল ফোনে রেকর্ড করে দিয়েছি। ওই রেকর্ডিংটাই আদালতে প্রমাণ করে দেবে আপনি কত বড় চোর, জালিয়াত, নারী সরকারি খুনি। পারবেন না গেস্ট সাহেব, পারবেন না, পারবেন না, পারবেন না। ওই মোবাইল রেকর্ডিং আপনার কোনো কাজে লাগবে না। কারণ 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 আমি প্রমাণ করে দেবো ওই আমার বোন চৈতালি একটা মানসিক প্রতিবন্ধী নারী, আর ওই কেন্দ্রের কোনো বাবা মায়ের ঠিক নেই। তাই আপনার ওই মোবাইল রেকর্ডিং কোনো কাজে লাগবে না। আরো স্মরণ করে দেখো মিস্টার বর্মন, আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 20 বছর আগে আমাদের বাড়ির রাধা মাধবের মন্দিরে সোনার গয়না চুরি দিয়ে শুরু হয়েছিল তোমার অপরাধ জগতের প্রথম হাতে করে। আর সেদিনই তুমি আমার বাবা শরদিন্দু ঘরে থেকে খুন করেছিলে। শরদিন্দু আঙ্কেল, সে তো অনেক বছর আগের কথা। তখন আমার বয়স মাত্র 10। আমার কাঁচা হাতের প্রথম খুন। এই তো সালা কি যে করতে কেউ বেরিয়ে আসছে একেবারে। তার মানে তুমি, মানে আপনি আমাদের লোকাল থানার নতুন ডিএসপি? তোমার আরো অপরাধের প্রমাণ আমার কাছে আছে, তাই আমি তোমাকে অ্যারেস্ট করতে এসেছি বিলাস বর্মন। বলুন স্যার। দেখো ডিএসপি শুভেন্দু, হীরাপুরের স্পেশাল চার্জ দিয়ে ডিটির অধিকারে আমি তোমাকে ওখানে স্বাধীনভাবে কাজ করতে নির্দেশ দিয়েছিলাম। কিন্তু ঘটনাচক্রে মাননীয় স্বরাষ্ট্র সচিব জানাচ্ছেন ইলেকশন পর্যন্ত বিলাস বর্মনের গায়ে যেন কোনো হাত না পড়ে। সুতরাং তুমি সেই মতো কাজ করো, বাট ডোন্ট গেট নার্ভাস।
থ্যাঙ্কস। ও গড, আমি হেরে গেলাম। তাহলে এবার তো আপনি আমাকে অ্যারেস্ট করবেন ডিএসপি সাহেব। বেঁচে গেলে বিলাস বর্মন, এ যাত্রা তুমি বেঁচে গেলে। স্যার, স্যার, আমি একটু বাথরুমে যাবো স্যার। অনেক সময় চলে গেছে স্যার। যাবো স্যার। যাই। আরে শুনুন ডিএসপি সাহেব, যতই আপনি আমাকে ক্রিমিনাল ভাবেন না কেন, আপনি জানেন না আমার ভেতরটা ভীষণ দুঃখ, মানে আপনাকে বুঝিয়ে না বলে আপনি বুঝতে পারেন। স্যার, ওই বাথরুমে গিয়ে আল্লাহ, স্যার। হ্যাঁ। এখন থেকে হীরাপুরের জনগণ সভা আমার বিরুদ্ধে আঙুল তুলে কথা বলছে। না 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 না, ওই সারিগানে কিছুটা খেলবো না। আজকে ওর সঙ্গে আমার মোকাবিলা হবে, আজকে হবে ওর মৃত্যু। তুই তোর মৃত্যু করে তৈরি হবি না। তোরা আমাদের দেশের মেরুদণ্ড, ইয়াং জেনারেশন, বর্তমান তোদের ভীষণ দরকার। কিন্তু বলুন তোর জীবনে ওই একটাই ভুল, তুই এই বিলাস বর্মনের বিরুদ্ধে কথা বলেছে। তাই আমার সঙ্গে নিয়ম অনুযায়ী তোকে তো আর বাঁচিয়ে রাখা যাবে না। হারামজাদির একবার রেপ করেও শান্তি হয় গে। হারামজাদি তোকে তুই আমার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়া কঙ্কাল। যে অগ্নিমিত্রকে আমি সব জায়গায় খুঁজছি, সেই অগ্নিমিত্র আমার চোখের সামনে দাঁড়িয়ে। কপাল কপাল, এটাই যত খুঁজছে আমাকে গাল দেয়, কারণ তখন আমার কিচ্ছু যায় আসে না। এই তোকে খালাস করে দিয়ে তোকে নিয়ে আমি চলে যাবো সোজা সুলতান। তোর জন্য আমি স্বামী সংসার সবকিছু হারিয়েছি, আজ তোকে আমি ছাড়বো না। এবার তোদের কে বাঁচাবে, কে বাঁচাবে? একটা কথা কান করে শুনে রাখ, জনগণের মাথায় টুপি পরিয়ে সব আমি হচ্ছি দেশের নেতা। তাই তোদের সবকে খালাস করে দিয়ে আমি হব বিজয়ের হাসি। বিলাস বর্মন, অফিসার অ্যারেস্ট হিম। অগ্নিমিত্রা, তুমি তাড়াতাড়ি ভূমিকে হাসপাতালে নিয়ে যাও। না স্যার, আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে না স্যার। আমাকে দিদি, দিদি, তোর এই অবস্থার জন্য আমি দায়ী রে। তুই আমাকে কোনো করিস নি। আমাকে আমি মায়ের কাছে যাচ্ছি দিদি। একটা কথা কান খুলে শুনে রাখুন, আইনের মায়ের পেছনে পেয়ে আপনি আমাকে অ্যারেস্ট করুন না কেন, আপনার জেনে রাখা উচিত নেতাদের কখনো জেলের মধ্যে আটকে রাখা যায় না। ওখানে আমি এমন অনুসরণ করবো আমাকে ছেড়ে দিতে বাধ্য হবে। তারপর আপনার সঙ্গে কিন্তু আমার আবার মোকাবিলা হবে ডিএসপি শুভেন্দু ব্যানার্জি।